অরুণাচল প্রদেশ উদীয়মান সূর্যের দেশ, উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার রাজ্যের মধ্যে একটি, যার পশ্চিমে রয়েছে ভুটান, পূর্বে মায়ানমার, উত্তরে চীন অধিকৃত তিব্বত। ভারতের সঙ্গে চীনের 1129 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত। 1959 এবং 62 সালে চীন সেনারা বেশ কয়েকবার এই আন্তর্জাতিক সীমানা পার করে সাময়িকভাবে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিগুলো দখল করে, কিন্তু প্রত্যেকবার ভারতীয় সেনার পরাক্রমশীলতার কাছে তারা পরাজিত হয়ে পিছু হটতে বাধ্য হয়। তাওয়াং, দিরাং, বুমলা পাস প্রত্যেকটা উপত্যকার পাহাড়ে পাহাড়ে ঘুরে ফেরে এই ভারত আর চীনের যুদ্ধের কাহিনী। 10ই ফেব্রুয়ারি 1987 এই অরুণাচল প্রদেশ নতুন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। তার আগে পর্যন্ত ছিল ভারতের ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল, যার রাজধানী ইটানগর। অরুণাচল প্রদেশ নিয়ে আমাদের গল্পে শুরু হয়েছিল 17ই মার্চের সকালে কলকাতা থেকে শিলঘাট টাউনের পথে কাজিরাঙা এক্সপ্রেসের প্রায় 23 ঘন্টা জার্নির মধ্যে দিয়ে। আজ 18ই মার্চ গল্পের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আসামের শিলঘাট টাউন স্টেশন থেকে। আজ আমাদের গল্পের দ্বিতীয় পর্ব আমরা শুরু করছি এই শিলঘাট টাউন স্টেশন থেকে। হ্যালো, কোথায় যাওয়া হবে? কোথায় যাওয়া হবে? চলুন সবাই একসাথে যাবে, সবাই অরুণাচল। এই স্টেশনে যত যাত্রীরা এসেছেন না, বেশিরভাগ যাত্রীর গন্তব্য হচ্ছে, মানে যারা ট্যুরিস্ট তাদের কথা বলছি, বেশিরভাগ যাত্রীর গন্তব্য হচ্ছে হয় অরুণাচল, না হলে কাজিরাঙা। কলকাতা থেকে কিভাবে অরুণাচল প্রদেশ আসবেন? কলকাতা থেকে ফ্লাইট অথবা ট্রেন ধরে প্রথমে চলে আসুন গুয়াহাটি, এবং গুয়াহাটি থেকে গাড়ি নিয়ে ভালুকপুং। গুয়াহাটি থেকে ভালুকপুং সড়কপথে 235 কিলোমিটার। আরও সহজে আসতে গেলে কলকাতা থেকে সরাসরি ফ্লাইট নিয়ে চলে আসুন তেজপুর, এবং তেজপুর হয়ে ভালুকপুং। তেজপুর থেকে ভালুকপুং সড়কপথে 51 কিলোমিটার। আমি যেভাবে এসেছি, কলকাতা থেকে ট্রেন ধরে প্রথমে শিলঘাট টাউন, এবং শিলঘাট টাউন থেকে যাব হচ্ছে ভালুকপুং। শিলঘাট টাউন থেকে ভালুকপুং সড়কপথে 80 কিলোমিটার। আমাদের গাড়ি স্টেশনের বাইরে ওয়েট করছে, এবং গাড়ি নিয়ে যাব হচ্ছে ভালুকপুং হয়ে দিরাংয়ের উদ্দেশ্যে। তবে ট্রেন থেকে নামার পর শিলঘাট টাউন স্টেশনে আমি দুটো প্রবলেম ফেস করেছিলাম। প্রথমত হচ্ছে এখানে প্ল্যাটফর্ম অনেক নিচু, যাদের সঙ্গে লাগেজ আছে কিংবা সঙ্গে যদি বয়স্ক মানুষ থাকে তাদের নামাটা একটু সমস্যা। যদিও ট্রেন এই পর্যন্তই আসবে, সময় পাবেন নামার জন্য। আর দ্বিতীয় হচ্ছে এখানে স্টেশন থেকে যে আপনি বেরোবেন সেটা অনেকটা দূরে। এবার এই ট্রেনে এসি কম্পার্টমেন্টগুলো সবার লাস্টে, এবার লাস্ট থেকে একদম যেতে হবে হেঁটে হেঁটে ফার্স্টে। এটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স, আর এখানে আমি কুলি বা মালবাহক দেখিনি, তো লাগেজ নিজেকেই মোটামুটি টানতে হবে। বেলা বাড়তেই কিন্তু রোদের তেজ বাড়ছে আস্তে আস্তে। যারা সব ট্যুরিস্ট রয়েছে দেখুন, তারা কিন্তু সব তাদের গাড়ি এখান থেকে তাদের পিক আপ হচ্ছে। আগামী কয়েকদিন অরুণাচল আমরা এই গাড়ি চড়েই ঘুরবো। তবে জার্নি শুরু করার আগে সকাল শুরু করতে হবে, আর সকাল শুরু হবে তখনই যখন খাওয়া হচ্ছে 1 কাপ চা। স্টেশনের বাইরে একটা দোকান দেখেছি যেখানে চাটা রয়েছে, তো 1 কাপ চা আর 2খান বিস্কুট খাই, তারপর দুগ্গা বলে পাড়ি দিয়ে এখান থেকে অরুণাচলের পথে আপনাদের সবাইকে নিয়ে। স্টেশন চত্বরে একটাই চায়ের দোকান, তো সেখানে প্রচুর ভিড়। আর এনারা সব এসছেন পুরুলিয়া থেকে, এনারাও অরুণাচল যাচ্ছেন সবাই, 24 জনের গ্রুপ এনাদের। এনারা এখানে চাটা খাচ্ছেন সবাই। শুধু চা নয়, চায়ের সঙ্গে একটু বিস্কুট, এদিকে ব্রেড অমলেট, রুটি, সবজি, মোটামুটি সব কিছু পাওয়া যাচ্ছে। সবাই এখন জাপান নিয়ে বলছে, জাপান সিরিজ। সময় সকাল 8টা বেজে 11 মিনিট। চা পর্ব শেষ করে আমাদের পথ চলা শুরু। আপাতত গন্তব্য হচ্ছে শিলঘাট টাউন থেকে তেজপুর। আর আমাদের সঙ্গে যে ড্রাইভার সাহেব রয়েছেন, ওনার নাম হচ্ছে নাজমুল। ওনার গুয়াহাটিতেই বাড়ি, গুয়াহাটিতে গাড়ি নিয়ে এসেছেন। অ্যাকচুয়াল আমরা কিন্তু চাইলে প্রোগ্রামটা গুয়াহাটি থেকে শুরু করতে পারতাম, কিন্তু যেহেতু ট্রেনটা কভার করার ছিল, ট্রেন ব্লক তখনই সম্পূর্ণ হয় যেটা এন্ড টু এন্ড হয়, যেটা আপনারা আগের পর্বে দেখেছেন যে কাজিরাঙা এক্সপ্রেস। তার জন্যই আমরা প্ল্যান করেছিলাম যে না, আমরা এখান থেকে শুরু করব। আর গুয়াহাটি থেকে সে গাড়ি করে আসতে হতো, তার থেকে বেটার ট্রেনে করে চলে এসেছি। আমাদের জার্নি অনেক বেশি আরামদায়ক হয়েছে। শিলঘাট টাউন থেকে আমরা রওনা দিলাম ভালুকপুংয়ের দিকে। এর মাঝে রয়েছে ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদের একদিকে রয়েছে শিলঘাট টাউন, আর আরেক দিকে তেজপুর। বেশ কয়েক কিলোমিটার পথ চলার পর ব্রহ্মপুত্র নদের ব্রিজ পার করলাম। স্থানীয় নাম কালিয়া ভোমরা সেতু। হিমালয় পর্বতের কৈলাসশৃঙ্গের কাছে জিমা ইয়ংজন হিমবাহ থেকে এই নদের উৎপত্তি। জাংপো নামে তিব্বত থেকে প্রবাহিত হয়ে এটি যখন ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে, তখন তার নাম হয়ে যায় সিয়াং বা সিয়ং। আসামের ওপর দিয়ে দিহাং নামে বয়ে যাওয়ার সময় এতে দিবং এবং লোহিত নামের আরও দুটো বড় নদী যোগ হয়ে সমতলে এসে চওড়া হয়ে এর নাম হয় ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদ পেরিয়ে এসে তেজপুর শহরকে বাঁ দিকে রেখে আমরা এগিয়ে চললাম ভালুকপুংয়ের দিকে। অরুণাচল তো অনেকটা বড় প্রোগ্রাম, তো অনেকের কাছে শর্ট থাকে, যে দিন কম আছে, আমাদের অরুণাচল তাও যেতে হবে। তো সেক্ষেত্রে ট্রেন জার্নিটাকে আপনারা অ্যাভয়েড করুন। আপনারা কলকাতা থেকে ফ্লাইট নিয়ে চলে আসুন গুয়াহাটি। গুয়াহাটি থেকে আপনারা জার্নি শুরু করুন,
আর না হলে কলকাতা থেকে ফ্লাইট ধরে চলে আসুন হচ্ছে তেজপুর এখান থেকে 5 কিলোমিটার আমি দেখালাম, তেজপুরে নেমে সেখান থেকে আপনারা জার্নি শুরু করুন। তাহলে কিন্তু আপনাদের সময় বা দিন অনেকটাই সাশ্রয় হবে। এখান থেকে ভালুকপং হচ্ছে এখনও 36 কিলোমিটার, আর দিরাং হচ্ছে এখনও 180 কিলোমিটার। তেজপুর থেকে ভালুকপং সড়কপথে প্রায় 60 কিলোমিটার। 35 কিলোমিটার পর পেরিয়ে আসার পর আমরা দেখা পেলাম রাস্তার দুই ধারে নামেরি ন্যাশনাল ফরেস্টের। মানস টাইগার রিজার্ভের পর এই নামেরি আসামের দ্বিতীয় টাইগার রিজার্ভ। আসামের শরীদপুর জেলায় অবস্থিত এই নামেরি জাতীয় উদ্যান প্রায় 200 বর্গ কিলোমিটার পর্ণমোচী অরণ্যের বিস্তার। সেই সঙ্গে রয়েছে 300 প্রজাতির পাখি এবং 30 প্রজাতির প্রাণীর বাসভূমি। আরও কিছুটা পথ চলে মেন রোড ছেড়ে আমাদের গাড়ি এসে দাঁড়ালো স্থানীয় একটা পিকনিক স্পটে। সামনেই বয়ে গিয়েছে কামেং নদী বা ভরলী নদী। নদীর ওই পারে ঘন সবুজ নামেরি ন্যাশনাল ফরেস্ট। শীতকালে নদীর এই পারে পিকনিক করতে আসে স্থানীয় লোকজন। এই কামেং নদীর উৎপত্তি ভারত তিব্বত সীমান্তের কাছে গৌরীচেন হিমবাহ থেকে। 264 কিলোমিটার দীর্ঘ এই নদী অরুণাচল এবং অসম রাজ্য দিয়ে প্রবাহিত হয়ে মিশেছে ব্রহ্মপুত্র নদে। পাহাড়ি নদীর তো একটা কুলকুল শব্দ রয়েছে, সেই সঙ্গে চারিদিকে এরকম প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে সবুজ, পাখির ডাক, এদিকে হচ্ছে ঘাস, আর আমি এই কারণেই জুতো খুলে খালি পায়ে ঘুরছি এখানে। নদীর ধারে কিছুটা সময় কাটিয়ে আবারও পথ চলা, জঙ্গল, একপাশে নদী, প্রায় জনহীন এই যাত্রাপথের অনেকটাই মোবাইলের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন। এরপর আমাদের গাড়ি এসে থামল ভালুকপুংয়ের আইএলপি চেকপয়েন্টে। এই চেকপয়েন্টে দেখা হবে অরুণাচলের আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট। সীমান্তবর্তী এলাকা বলে এই আইএলপি বাধ্যতামূলক। ভালুকপুং যে জায়গাটা রয়েছে না, তার কিছুটা পার্ট রয়েছে হচ্ছে অসমে শোনিতপুর জেলা, সেখানে রয়েছে ভালুকপুংয়ের কিছুটা অংশ, আর বাকিটা রয়েছে অরুণাচল প্রদেশের ওটা হচ্ছে ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট, মানে দুটো জেলা মিলিয়ে হচ্ছে ভালুকপুং। এই জন্য ভালুকপুংটা হচ্ছে এখানকার বর্ডার বা সীমানা, যেটা অসম এবং অরুণাচলকে আলাদা করে। অরুণাচল প্রদেশ বেড়াতে যাওয়ার জন্য এই ইনার লাইন পারমিট আপনারা নিজেরাও অনলাইনে করে নিতে পারেন, অথবা যে ট্যুর সংস্থার সঙ্গে আপনারা বেড়াতে যাচ্ছেন তারাও করে দিতে পারে। আমাদের ইনার লাইন পারমিট আমরা করে নিয়েছি, আর এটার প্রিন্ট আউট আমরা আনিনি, সফট কপি আছে আমাদের কাছে। তো সফট কপি দেখে আশা করি প্রবেশ করতে পারবো হচ্ছে অরুণাচল প্রদেশে। যদি আপনাদের ভালুকপুংয়ে স্টে থাকে, সেক্ষেত্রে তো আপনারা আপনাদের যেখানে আপনারা থাকছেন, হোমস্টে বা হোটেল বা যেখানে আপনারা থাকছেন এখানে এসে সেখানে গিয়ে আপনারা ব্রেকফাস্ট করতেই পারবেন। আর যদি আপনাদের আমার মতো স্টে না থাকে, যদি আপনাদের প্ল্যান এরকম থাকে যে আমরা ভালুকপুং স্কিপ করে ডিরেক্ট চলে যাবো হচ্ছে দিরাঙে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে রাস্তাঘাটে অনেক দোকান রয়েছে, সেখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন, অথবা আপনাদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে টুকটাক খাবার দাবার জিনিস বা জলের বোতল টোতল সব কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন। এখানে বিক্রি হচ্ছে দেশি মুরগা না সোনালি কে জানে। আর এখান থেকে আমরা নিলাম হচ্ছে আপেল এখানে হচ্ছে 300 টাকা কিলো। पास देखे हैं सर? हाँ हाँ, इसको देखे। এই দেখুন, এখানে করতে হবে হচ্ছে এন্ট্রি। এখানে আমরা দেখালাম পাস, অরুণাচল প্রদেশ পুলিশ। ফাইনালি আমরা প্রবেশ করলাম অরুণাচল প্রদেশে। এবারের গল্প শুরু উদীয়মান সূর্যের দেশ থেকে। অরুণাচলের যে জিনিসটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিল সেটা এখানকার রাস্তাঘাট। এই রুটে যারা নিজের গাড়ি নিয়ে আসবে তাদের সেলফ ড্রাইভ করতে কোনো সমস্যা হবে না। ডান দিকে কামেং নদী, অদূরে মাঝারি আকৃতির সব পাহাড়, দূষণ কোলাহল মুক্ত সবুজ প্রকৃতি, জাস্ট ফাটাফাটি। একটা কথা বলে নেওয়া দরকার, অরুণাচল প্রদেশ বেড়াতে এসে অনেকেই প্রথম রাত্রিটা এই ভালুকপংয়ে থাকেন, কিন্তু যাদের হাতে সময় কম বা ছুটি কম রয়েছে তারা ভালুকপংয়ে রাত্রিবাস না করে সরাসরি চলে আসুন তাওয়াংয়ে, এবং আসার পথেই দেখে নিন ভালুকপংয়ের বেশ কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, যার মধ্যে একটি অর্কিড গবেষণা কেন্দ্র। ভালুকপুংয়ের এই হচ্ছে অর্কিড পার্ক। এই অর্কিড পার্কে যাওয়ার জন্য কিন্তু এখানে টিকিট রয়েছে 10 টাকা পার পার্সন। ভালুকপং থেকে 6 কিলোমিটার দূরের এই টিপি অর্কিড গবেষণা কেন্দ্রে প্রচুর প্রজাতির অর্কিড রয়েছে। প্রায় 10 হেক্টর এলাকা জুড়ে অর্কিডারিয়াম, টিস্যু কালচার ল্যাব, হারবেরিয়াম, অর্কিড গ্লাস হাউস সহ এই হ্যাঙ্গিং বাস্কেটগুলোতে অর্কিড রয়েছে প্রায় 1000 প্রজাতির। এই স্থান বেড়াতে আসার উপযুক্ত সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি। বাঙালি ট্যুরিস্টদের না ধৈর্য বড় কম, ভিডিওর দেখার ক্ষেত্রেই হোক কিংবা বেড়ানোর ক্ষেত্রেই হোক। এখানে কিছু ট্যুরিস্ট এসছে, তারা বলছে আর কিছু নাই, ফালতু জায়গা, কোথায় অর্কিড, চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল, মানে ভালো করে খোঁজেনি যে কোথাও অর্কিড রয়েছে। তো চলুন আপনাদেরকে একটু অর্কিডের সাথে পরিচয় করে দিই। যদিও আমি এটা বলবো না যে আমি অর্কিডের ব্যাপারে খুব বেশি মানে দিকপাল বা এক্সপার্ট তা নই, বাট আপনাদেরকে ফুলগুলো দেখাই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন।
এই অর্কিড গার্ডেনই রয়েছে সুভেনিয়ার শপ, যেখান থেকে আপনারা কেনাকাটা করতেই পারেন ঘর সাজানোর বিভিন্ন জিনিস। 120 টাকা দাম এরকম বাঁশের তৈরি জিনিস, কাপ রয়েছে, ঝুড়ি রয়েছে, এরকম সব মগ রয়েছে, খুব হালকা কিন্তু পিওর বাঁশের তৈরি। উপরে অর্কিড রয়েছে, চাইলে আপনারা কিন্তু অর্কিড এখান থেকে পারচেস করতে পারবেন। অর্কিডস অফ অরুণাচল প্রদেশ, এখানে অর্কিড রিলেটেড বই রয়েছে, যদি আপনারা ইন্টারেস্টেড হন আপনারা কিনতে পারবেন এখান থেকে। এগুলো হচ্ছে পেপার ওয়েট, আর সেই সঙ্গে রয়েছে হচ্ছে ম্যাগনেট। এই একটা ওয়াল ম্যাগনেট, এর দাম হচ্ছে 100 টাকা। এই জায়গাটা হচ্ছে অর্কিডের জঙ্গল, সামনে নদী রয়েছে, কামেং নদী, নদীর পাশেই এই অর্কিড ফরেস্টটা, অর্কিড রিসার্চ সেন্টারটা। তো এই জঙ্গলে না বিভিন্ন গাছের মধ্যে সমস্ত অর্কিড হয়েছে, প্রত্যেকটা অর্কিডের যে নাম সেগুলো নাম দিয়ে তাদের পরিচিতি দেওয়া হয়েছে। নেচার এখানে খুবই সুন্দর, রোদের তেজটা একটু বেশি, ওইটাকে ইগনোর করতে পারলে বেশ ভালো লাগবে। অর্কিড গার্ডেন থেকে আবারও পথ চলা শুরু তাওয়াংয়ের দিকে। এই পথেই রয়েছে লুমুম ওয়াটারফলস, যদিও বর্ষাকাল ছাড়া এই শুকনো ওয়াটারফলস এক প্রকার শ্রীহীন। বেলা 12টা নাগাদ আমাদের গাড়ি এসে দাঁড়ালো রাস্তার পাশে আরও একটা ওয়াটারফলসের সামনে। তবে প্রকৃতি এবারে আমাকে হতাশ করেনি। জলরাশি নেমে আসছে ওই পাহাড় থেকে নিচের দিকে তার তীব্র গতি নিয়ে। জলের পরিমাণ কম হলেও ছবি তোলার জন্য এই জায়গা অবশ্যই মনোরম। নাম চারিদুয়ার তাওয়াং হাইওয়ে ওয়াটারফলস। রাস্তার পাশে এমনই একটা ওয়াটারফলস কোথায় যেন দেখেছি, মনে করতে না করতেই দেখা হয়ে গেল বেশ কিছু বাঙালি ট্যুরিস্টদের সাথে, যারা আমারই মতো অরুণাচল বেড়াতে এসছে। আর অবশ্যই এনারা ট্র্যাভেল উইথ কৌশিকের দর্শকও বটে। ফলস দেখলেন, ছবি তুললেন, ওয়াটারফলসের নাম কি? ওয়াটারফলসের নাম কি? আচ্ছা একটা কথা আমাকে বলুন, আপনারা তো প্রায় 48 ঘন্টার কাছাকাছি কাটিয়ে ফেলেছেন অরুণাচলে এসে, কিরকম লাগছে? পিসফুল, এত সুন্দর, মানে কামনেসটা আলাদা, পজিটিভিটি, পরিষ্কার, অসম্ভব সুন্দর, যেটা খুব ভালো লাগে। এই যাত্রাপথে বালিপাড়া চারিদুয়ার তাওয়াং রোডের উপর নির্মিত হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5700 ফুট উচ্চতায় নেচিফু টানেল। প্রায় 500 মিটার দীর্ঘ এই টানেল যাত্রাপথের দূরত্ব কমিয়ে দিয়েছে 6 কিলোমিটার। বিশেষ করে বিআরও বা সীমান্ত সুরক্ষা বাহিনী চলাচলের জন্য এই টানেল ভীষণই গুরুত্বপূর্ণ। এখান থেকে বোমডিলা হচ্ছে 56 কিলোমিটার, দিরাং হচ্ছে 98 কিলোমিটার, তাওয়াং 232 কিলোমিটার। কিলোমিটার আর সময়ের হিসাবটা অরুণাচল বেড়াতে আসলে সবসময় ভুল হবেই হবে, কারণ এই যাত্রাপথে এমন এক একটা জায়গা আসবে যেখানে নেমে ছবি তুলতে না পারলে মনের শান্তি আসবে না। এমনই একটা জায়গা এই যাত্রাপথের টেঙ্গা নদীর পাশে দুলদুল থারপা লিংকম্ফা। এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু জায়গাটা দুর্দান্ত লেগেছিল, বিশেষ করে আমার বাজ পাখির চোখে। এর কিছুটা তফাতেই রয়েছে জামিরি পয়েন্ট, টেঙ্গা নদীর ওপরে সাসপেনশন ফুটব্রিজ, ট্যুরিস্ট অ্যাট্রাকশন এবং ফটো সেশন পয়েন্ট। এই জায়গাটার নাম হচ্ছে জামিরি। জামিরি পাশে রয়েছে যে নদী, এটার নাম হচ্ছে টেঙ্গা। এই টেঙ্গা নদীর ওপরে রয়েছে একটা হ্যাঙ্গিং ব্রিজ। যারা এখানে ট্যুরিস্ট তারা সবাই এখানে এসে আর কি এই হ্যাঙ্গিং ব্রিজে গিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে। এছাড়া আশেপাশে অনেক দোকান রয়েছে যেখানে খাওয়া দাওয়া করা যায়, কিন্তু এই দোকানগুলো থাকার জন্য না, বা এই বাড়িটারি থাকার জন্য এই যে নদী সহ এই যে ব্রিজটা না, এর সৌন্দর্য কোথাও হয়তো নষ্ট হয়েছে। এইরকম একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখার পর সবার ইচ্ছা করে প্রথমে ব্রিজের সামনে গিয়ে ছবি তুলি, তারপর ইচ্ছা করে খানিকটা গিয়ে ছবি তুলি, তারপর ইচ্ছা করে শেষ প্রান্তে যাই। এবার যখন শেষ প্রান্তের দিকে ক্রমশ চলে যাই, এই যে ক্রমাগত ব্রিজটা দুলছে হাওয়াতে না, নিচ দিয়ে এরকম পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, তারপরে ভয় শুরু হয়, এই না ব্রিজ ছিঁড়ে পড়ে যায়। আর মানুষজন যখন যাতায়াত করে, কাঠের ব্রিজ তো, একটা ঠক 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 আওয়াজ, আর ব্রিজের এরকম দোলনি। পরবর্তী বিরতি কাশ্মী বলে একটা জায়গাতে। এখানে পুলিশ চেকপয়েন্ট রয়েছে যেখানে আইএলপি চেক হবে। অরুণাচলে যে কমলালেবু পাওয়া যায় সেটা এখানে এসেই জানলাম। দাম অনেকটাই সস্তা শিটংয়ের তুলনায়। यहाँ का लोकल है क्या?
हाँ लोकल है तो मीठा बोल रहे हैं। বলছে এখানকার কমলা লেবু নাকি এগুলো লোকাল আর নাকি খুবই মিষ্টি। তো এখানে যে দোকানের যে লোক সে তো নেই। দার্জিলিংয়ের কমলা লেবু খেয়েছি, নাগপুরের কমলা খেয়েছি, এবার অরুণাচলের কমলা খেয়ে দেখা বাকি। আমাদের যাত্রাপথে এইটা হচ্ছে টেঙ্গা ভ্যালি। টেঙ্গা ভ্যালি পাশে রয়েছে টেঙ্গা নদী, এখানেও দোকানপাট অনেক রয়েছে। দেখার মতো যদি বলি তাহলে এই টেঙ্গা নদীর উপরে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে যেটা আমরা পেছনে ফেলে এসেছি। যেহেতু একটা ব্রিজ আমরা আগেই দেখে নিয়েছি সেহেতু এখানকার ব্রিজটা আপনাদেরকে দেখালাম না। যদি আপনার কাছে সময় সুযোগ থাকে তখন আপনারা এসে দেখে নিতে পারবেন বা ওই ব্রিজে গিয়ে কিছু ফটোগ্রাফি করে নিতে পারবেন। এখন এক জায়গাতে গিয়ে দাঁড়াবো, সেটা হচ্ছে খাবার হোটেল। প্রচুর খিদে পেয়েছে, সঙ্গে টুকটাক খাবার আছে কিন্তু সেগুলো খেয়ে আর দুপুরের খিদেটাকে নষ্ট করতে চাইছি না। সময় বেলা 1:45, লাঞ্চ করতে হবে। তো আমাদের ড্রাইভার সাহেব এখানে দাঁড়িয়েছে। এটা হচ্ছে দর্শি হলিডে রেস্টুরেন্ট কাম রিসর্ট। এই যে রেস্টুরেন্টটা এসেছি না, এখানে কিন্তু কোনো থালি সিস্টেম নেই। এখানে সব আলাদা আলাদা নিতে হবে। ধরুন আপনি আলাদা করে ভাত নিলেন বা আলাদা করে ডাল নিলেন, সবজি নিলেন, মানে আলাদা করে সব নিয়ে আপনি আপনার পছন্দ মতো খাবার নিতে পারেন। তো আমরা এখানে কয়েকটা আর কি আইটেম অর্ডার দিলাম, মানে কাস্টমাইজ করে, সেটা আর কি মিলেমিশে খাবো। দেখুন এখানে প্লেন রাইস হচ্ছে 100 টাকা, আবার তাওয়া রুটি হচ্ছে 20 টাকা, প্লেন পরোটাও রয়েছে, জুস রয়েছে, এখানে কফি রয়েছে 50 টাকা, মিল্ক টি রয়েছে 30 টাকা। যদি বাজেট রেস্টুরেন্ট চান না তাহলে কিন্তু এই রাস্তায় অনেক দোকান রয়েছে যেখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে পারবো, মানে যারা একটু কমে বা বাজেটে চাইছেন। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের অর্ডার মোতাবেক হাজির হলো ভাত, ডাল, ফ্রেঞ্চ ফ্রাই, রুটি আর চিকেন কারি। রান্নার টেস্টও বেশ ভালোই, ওই অনেকটা পাহাড়ের হোমস্টের মতো, আর প্রত্যেকটা খাবার দারুণ গরম। খাবারের সব রকম স্বাদ নিতে আমরা ভাত আর রুটি দুটো অর্ডার করেছিলাম। রুটিগুলো বেশ গরম গরম বানিয়ে দিয়েছে, একদম টাটকা বানিয়ে দিয়েছে, বেশ টেস্টি রুটি। লঙ্কা আচারটা খেয়েছিলাম, বাপরে বাপ, সাংঘাতিক ঝাল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও যখন দিরাংয়ের পথে রওনা দিলাম তখন সময় ঘড়ি বলছে বেলা 2:45। চলার পথেই দেখা মিলল অরুণাচল প্রদেশের আরও একটা শহর, ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের বোমডিলা। ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট তো বটেই, এছাড়াও অরুণাচল ট্রিপে এসে অনেকেই এই বোমডিলাতে রাত্রিবাস করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 7000 ফুট। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এই বোমডিলাতে অনেক আপেলের দেখা মেলে। যদিও আমাদের প্ল্যানিং অনুযায়ী এই বোমডিলাকে আপাতত বাইপাস করে আমরা এগিয়ে চললাম দিরাংয়ের দিকে। এখান থেকে তাওয়াং হচ্ছে 183 আর দিরাং হচ্ছে 47। আমরা বোমডিলা মোনাস্ট্রিটাকে আপাতত স্কিপ করে দিলাম। যেদিন আমরা ফিরবো সেদিন আমরা এইটাকে কভার করে তারপরে গুয়াহাটি যাব, এই রাস্তা দিয়ে ফিরবো। রাস্তাঘাট, পাহাড়, পরিবেশ সবকিছুই অনুকূল থাকলেও আমার শরীরের ভেতরে কোথাও একটা অস্বস্তি ছিল, যেটা এই ট্রিপে এসে একটা ইয়াদগার অভিজ্ঞতা হয়েই থেকে গেল। এমনটা আমাদের অনেকের সঙ্গেই হয়ে থাকে। একটা সিনেমা দেখছিলাম আমি, টয়লেট এক প্রেম কথা, আজকের জার্নিতে সেই কথাই বাস্তবায়িত হলো। এরকম অভিজ্ঞতা আপনাদের অনেকের সঙ্গে হয়ে থাকবে যারা আপনারা কম বেশি ট্রিপ করে থাকেন। তো বোমডিলা বাইপাস ধরে আসছি, বাইপাস ধরে আস্তে আস্তে পেটে প্রচণ্ড পেটটা কোকাচ্ছে। হ্যাঁ, যাই না, হঠাৎ করে মাঝে মধ্যে এরকম হয়ে যায় কখনো কখনো, ঠিক আছে, ন্যাচারাল ব্যাপার তো, শরীরের ব্যাপার, শরীরের ভেতরে কী চলে কে জানে। তো এবার ভাবলাম কি জঙ্গলে যাবো আমি নাকি, দোকানপাটও দেখতে পাচ্ছি না, কোথাও হোটেলও দেখতে পাচ্ছি না। তোমাদের ড্রাইভার সাহেবকে বললাম, তো এই বোমডিলা বাইপাসে কিছু ছোটো ছোটো হোটেল ছিল। হ্যাঁ, বললাম টয়লেট যাবো, বলছে यहाँ पर तो पानी की कमी है, মানে জল ফল নাই। বললাম কিছু লাগলে নিয়ে নিন, বাট আমাকে টয়লেট যেতেই হবে, এটা ইমার্জেন্সি। তার টয়লেটটা লক করা আছে। তাই চাবিটা আমাকে দিল। তা আমাদের গাড়ির পেছনে তো জল কেনাই হয়েছিল, ওখান থেকে একটা জলের বোতল কাজে লাগালাম। আর টয়লেটের বাইরে না ওই ড্রাম রাখা রয়েছে, ড্রামে ওরা জল স্টোর করে রাখে, তো সেই জল আর কি নিলাম। তো সব মিলিয়ে আর কি মিশন সাকসেসফুল। এখনও মোটামুটি আমাদের যেতে হবে কত কিলোমিটার? 39। এখনও 39 কিলো যেতে হবে। এবার 39 কিলোমিটার পর্যন্ত মানে প্রাকৃতিক ব্যাপারকে, প্রাকৃতিক বেগকে আটকে রাখাটা খুব একটা সহজ ছিল না। তো ফাইনালি টয়লেট এক প্রেম কথা এই যাত্রাপথে আর কি বাস্তবায়িত হলো। দিরাংয়ে এসে যখন পৌঁছালাম তখন সময় ঘড়ি নির্দেশ করছে বিকেল 4:45। প্ল্যান ছিল আলো থাকতেই আমরা মান্ডালা টপটা দেখে আসব, যেটা দিরাং থেকে প্রায় 28 কিলোমিটার ওপরে। কিন্তু অরুণাচলে সূর্য অস্ত যায় বিকেল 5:30টার মধ্যেই, আর এই অল্প সময়ের মধ্যে মান্ডালা টপ কভার করে ফিরে আসা প্রায় অসম্ভব। অতএব আমরা এগিয়ে গেলাম দিরাং থেকে কিছুটা দূরে শান্তি ভ্যালির উদ্দেশ্যে, যেখানেই হবে আজ আমাদের রাত্রিবাস। আমরা আমাদের পরিকল্পনা সামান্য পরিবর্তন আনলাম, যে মান্ডালা টপ আমরা কালকে সকালে যাব, আর্লি মর্নিং যখন বেরোবো মান্ডালা টপ করে তারপরে আমরা চলে যাবো হচ্ছে ওখান থেকে তাওয়াংয়ের দিকে। তো আজকে আমরা আমাদের যে আজকে রাত্রের আশ্রয় যেখানে থাকবো শান্তি ভ্যালি, সেই শান্তি ভ্যালিতে যাচ্ছি। শান্তি ভ্যালি বা শান্তি উপত্যকা পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত। পাশ দিয়ে বয়ে যাওয়া শান্তি নদীর নাম অনুসারেই এই উপত্যকার নাম হয়েছে শান্তি ভ্যালি। দিরাং থেকে এই শান্তি ভ্যালি 12 কিলোমিটার দূরে অবস্থিত। যারা অরুণাচল ট্রিপ প্ল্যান করছেন এবং প্রকৃত অর্থে একটা দিন একটু শান্তিতে ঘুমোতে চান, তারা দিরাংয়ে না থেকে এই শান্তি ভ্যালিতেই তাদের অ্যাকোমোডেশন বুক করতে পারেন। খুব ছোট্ট একটা গ্রাম এই শান্তি,
সব মিলিয়ে প্রায় 650 মতো লোকের বসবাস, অধিকাংশই বৌদ্ধ ধর্ম অনুসরণকারী মোনপা সম্প্রদায়ের লোক। উপত্যকার আশেপাশে বেশ কিছু মঠ রয়েছে। খুব কাছেই রয়েছে শান্তি ভ্যালি ভেড়া প্রজনন কেন্দ্র। নদীর ধারে রয়েছে বেশ কিছু ক্যাম্প সাইটস, চাইলে সেখানেও রাত্রিবাস করা যায়। কিন্তু এই মার্চ মাসে এই উপত্যকায় ঠান্ডার প্রভাব বেশ ভালো। তবে অক্টোবর থেকে এপ্রিল এই জায়গা বেড়াতে আসার সেরা সময়, কারণ শীতকালে বিরল প্রজাতির কালো গলার সারস পাখির দেখা মেলে এই শান্তি ভ্যালিতে। নেটওয়ার্ক আছে কিন্তু এয়ারটেলের এখানে নেটওয়ার্ক দুর্বল। শান্তি ভ্যালি হোমস্টেতে আজ আমার রাত্রিবাস। আর এখানেই দেখা হয়ে গেল আমার শিলিগুড়ির এক দর্শক বন্ধুর সঙ্গে। একটা দরকারি তথ্য ওনার থেকে সংগ্রহ করলাম যে শিলিগুড়ি থেকে অরুণাচল আসার সব থেকে সহজ উপায়। শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে রাজধানী ধরে 20506 ট্রেন নাম্বার, যেটা ডাইরেক্ট ডিব্রুগড় যায়, রাঙাপাড়ায় নেমে যাবেন রাত্রি 8:20-তে। 8:20-তে নেমে ওখান থেকে বাই রোড ভালুকপংয়ে নাইট স্টে করে তারপরের দিন আপনি তাওয়াং রওনা দিতে পারবেন। একটু আমাদের রুম ট্যুর করাই, আগে পর্দা সরাই। বারান্দা থেকে এই ভ্যালিটা পুরো দেখা যায়। ওই ভ্যালির ধারেও দেখুন অনেকগুলো কটেজ রয়েছে, আর ওই দিক থেকে নদীটা আসছে। আর এই হচ্ছে আমার রুম। খাটের যা সাইজ তাতে স্বামী স্ত্রী ঠিক আছে, কিন্তু আরেকটা বাচ্চা সমস্যা হবে, মানে পল যদি আসে সমস্যা হবে। বালিশ 3টে আছে, বাট সেই হিসাবে খাট ঠিক নেই, এক্সট্রা ম্যাট্রেস নিতে হবেই হবে। এমনি ঘর ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা। এদিকে একটা আলমারি রয়েছে, যথেষ্ট বড় টয়লেট, গিজার টিজার, বেসিন ফেসিন যা যা লাগে সব রয়েছে। এদিকেও একটা জানলা রয়েছে। এই জানলা দিয়ে বাইরে তাকালে ওই সামনে একটা গাছ আছে, প্রচুর গাছে মনে হচ্ছে কমলালেবু ধরে রয়েছে। এখানে দুটো চেয়ার রয়েছে বসার জন্য, টেবিল রয়েছে কাজ করার জন্য। মানে খাটের সাইজটাকে বাদ দিলে রুমের যা সাইজ তাতে আমার কথায় ঠিকই আছে। আপাতত এক কাপ চা খাবো, চা খেয়ে আমি একটু কাজে বসবো। একদিকে দিরাঙেরই একটা অংশ হচ্ছে এদিকে শান্তি ভ্যালি। অনেকে দিরাঙে থাকে, অনেকে শান্তি ভ্যালি এসে থাকে। দিরাংটা হচ্ছে একটা জমজমার জায়গা, একটু শহরের ছোঁয়া যাকে বলে যেখানে রয়েছে। আর এটা হচ্ছে একটু অফবিট টাইপের জায়গা। তো এখানেই আমরা আজকে রাত্রি আছি। দেখুন কত সুন্দর সুন্দর সব পাহাড়, একটা পাহাড়, দুটো পাহাড়, 3টে পাহাড়। আর ওই যে নদীটা এসেছে, নদীটা বয়ে 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 চলে গিয়েছে একদম। আশেপাশে সমস্ত বাড়িঘর থেকে মাঝে মধ্যে মুরগির ডাক ভেসে উঠছে, আর একটু কান পাতলে শোনা যাবে নদীর বয়ে যাওয়ার আওয়াজ। বাট হ্যাঁ, কেউ জিজ্ঞেস করবেন না এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় কিনা। কাঞ্চনজঙ্ঘার কোনো গল্প এখানে নেই। ঠান্ডার জায়গায় এমনিতেই খুব ঘুম পায়। এক কাপ কফি খেয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা যখন ভাঙল তখন নিজেকে আবিষ্কার করলাম এই হোমস্টে টেরিসে বনফায়ারের সঙ্গে আয়োজন করা হয়েছে চিকেন বারবিকিউবের। এই ঠান্ডার মধ্যে অতিরিক্ত কিছু খরচ করে এটাই হয়তো চাঙ্গা থাকার একমাত্র মেডিসিন। এই ঠান্ডার মধ্যে এটাই হচ্ছে একমাত্র ওষুধ শরীরকে সুস্থ রাখার, বিশেষ করে আমার মতো মানুষ যে সর্দি কাশিতে ভুগছে। আর এখানে আরও টুরিস্ট রয়েছে, তাদের মতো ওইদিকে সব আয়োজন করেছে। খুব ঠান্ডা টেম্পারেচার এখানে মোটামুটি এখন আমার যা অনুমান তাতে 10 তো হবেই। তো এই আগুনটা বিশাল দরকার, মানে এতেই শরীরটা আর কি চাঙ্গা হয়ে যাবে। দার্জিলিং, সিকিম, উত্তরবঙ্গ এইটুকুর মধ্যেই চিন্তাভাবনা করছি অনেকদিন ধরে যে কোথায় যাব। তারা এবার আপনাদের প্ল্যানে অরুণাচলটাকে সেট করে নিন। আমার মনে হয় অনেক নতুন নতুন অভিজ্ঞতা পাবেন। একটা নতুন রাজ্য, নতুন মানুষজন, নতুন পাহাড়, নতুন রাস্তা। পাহাড়ের সঙ্গে যাদের ভালোবাসা তারা পাহাড়কে সব জায়গাতে সব রকমভাবেই ভালোবাসতে পারে বা ফিল করতে পারে। তো আমার মনে হয় যে যারা বেড়াতে ভালোবাসে প্রত্যেকের বাকেট লিস্টে অরুণাচল প্রদেশ অবশ্যই অ্যাড হওয়া উচিত। চিকেন বারবিকিউব, মুড়ি আর এক কাপ কফি, এই দিয়ে সেরেছিলাম নৈশভোজ। শুনতে অদ্ভুত মনে হলেও আমার বেশ ভালোই লেগেছিল। আজকের গল্প আর সেই সাথে খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ। আর অন্য কিছু খাওয়ার কোনো ইচ্ছে নেই, আর জায়গা নেই পেটে। সবাইকে শুভরাত্রি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল অরুণাচল প্রদেশের নতুন কোনো গল্প নিয়ে, নতুন অনেক অভিজ্ঞতা নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, আর লাভ ইউ। অরুণাচল প্রদেশের পরবর্তী পর্বে আমরা দিরাং থেকে যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। একই সঙ্গে এনজয় করব এই অরুণাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য।